রোববারের পর অবরোধ স্থগিত, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদার বৈঠক। রোববার নতুন মন্ত্রিসভার শপথে মিশ্র প্রতিক্রিয়া, সংলাপে বসতে দুই নেত্রীকে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চিঠি। না ফেরার দেশে চলে গেলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মারুল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। সোমবার ভোর 6টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে 18 দলীয় জোট। শনিবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে রোববারের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে আরেকজন দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে 14 জানুয়ারি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করার কথা জানানো হলেও পরে সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি স্থগিত করা হয়। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলমান ন্যায়সঙ্গত আন্দোলন অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 16 দিন পর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে চীনা রাষ্ট্রদূত লি জুনের সাথে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে বের হয়ে চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে বৈঠক করেন। সর্বশেষ গত 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে গুলশান কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন খালেদা জিয়া। এর আগের দিনই গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। কর্মসূচি ঘোষণার পরই তার বাসভবন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সহিংসতার মাধ্যমে বিএনপি জামায়াত জোট দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ক্ষতি করেছে এবং করার চেষ্টা করছে উল্লেখ করে তার জন্য দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 17তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যবসায়ীদের স্বার্থপর না হয়ে দেশ ও জনগণের কথা ভেবে ব্যবসা করতে। রিপোর্ট মাতির ফারুকের। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নির্ধারিত তারিখের 11 দিন পরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনাড়ম্বরভাবে উদ্বোধন হল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট যেন ধ্বংসাত্মক কাজ বন্ধ করে সেই ব্যাপারে উদ্যোগ নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তাদেরকে আপনাদের পক্ষ থেকেও বলা উচিত যে তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে এটা তো দেশের জন্য কল্যাণ বয়ে আনছে না। দেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা হলেও ক্ষতি তারা করতে সক্ষম হয়েছে, এই ক্ষতিটা তারা কেন দেশের মানুষের জন্য করলেন, এক সময় তাদেরকে তার জবাবদিহি করতে হবে দেশবাসীর কাছে। নতুন সরকার শপথ নিয়ে প্রথমেই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে মনোযোগী হবেন বলে শেখ হাসিনা বলেন। তবে ব্যবসায়ীদের দেশের স্বার্থ দেখতে আহ্বান জানান তিনি। নিজেরা তো লাভবান হবেনই, শুধু নিজের লাভ দেখলে চলবে না, দেশের লাভটাও যাতে হয়, সেদিকেও মানুষের লাভও যেন হয়, সেদিকটাও একটু বিবেচনা করে আপনারা কাজ করবেন, সেটাই আমরা চাই। চলতি অর্থবছরে $30.5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকার সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। উন্নত দেশগুলি বরং তাদের অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের আশেপাশের দেশগুলি, যেমন এশিয়া, ইস্ট এশিয়া, ইউরোপ বা ওয়েস্টার্ন ইউরোপ বা ইস্টার্ন ইউরোপ, এই সমস্ত দেশগুলির দিকে আপনারা আরো বিশেষভাবে নজর দিতে পারেন। মিডল ইস্ট, গালফ স্টেট, এইসব দিকে আপনারা বাজার খুঁজতে পারেন। সেখানে কিন্তু আরো বেশি সুযোগ আপনারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পাবেন। পরে তিনি মেলায় কয়েকটি স্টল ঘুরে দেখেন। মাহাতির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা।
রোববার শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, কিন্তু বিরোধী জোটের লাগাতার হরতাল অবরোধে এখনও বিপর্যস্ত দেশ। এই অবস্থায় কোনোভাবেই যেন আশার আলো না দেখা সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা রাজনৈতিক সমঝোতার উপর জোর দিচ্ছেন। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা নিরসন না হলে দেশের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তাই নতুন সরকারকে বিরোধীদের সাথে অর্থবহ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজে বের করার পরামর্শ তাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। অনেক উৎকণ্ঠা, উদ্বেগ, সহিংসতা আর বিরোধী জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে 5 জানুয়ারি অনুষ্ঠিত হল 10ম জাতীয় সংসদ নির্বাচন। আর তারই ধারাবাহিকতায় শপথ নিতে যাচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। তবে নির্বাচন শেষ হলেও বিরোধী জোটের ডাকা হরতাল অবরোধের কারণে অচলাবস্থা এখনো কাটেনি। তাই এই অচলাবস্থা সহজে কাটানোর জন্য এখনই সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। সবাই তো চায় দেশের কোনো কিছু একটা ভালো হোক, একটা স্টেবল পজিশনে থাকুক। আমার মনে হয় না নতুন সরকার গঠিত এটা দেশের জন্য সুবিধাজনক হবে যতদিন পর্যন্ত দুইটা দলের মধ্যে একটা সমঝোতা না আসে। যারা এভাবে সিলেক্টেড হচ্ছে তারা জনগণের আশা কতটুকু মেটাতে পারবে তার নিয়ে সন্দেহ আছে। এই সরকারের কাছে আমরা কি চাইতে পারি, যে কোনো একটা সমঝোতা আসুক, আমরা এটাই চাই। রাজনৈতিক অচলাবস্থার কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতির চাকা। গত 3 বছর প্রবৃদ্ধির হারও কমেছে, আর নির্বাচনের পরে এই অচলাবস্থা চলতে থাকলে এ হার আরও কমে যাওয়ার আশঙ্কা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। সব মিলিয়ে আমাদের অর্থনীতির যে সামষ্টিক সূচক, যেটা জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি, সেটা ইতিমধ্যেই কিন্তু নিম্নমুখী ধারায় চলে এসছে। এই পরিস্থিতি বিদ্যমান থাকলে আমি মনে করি আমাদের অর্থনীতি একটা বিরাট রকমের ঝুঁকি এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। বিরোধী জোটের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। আইন প্রয়োগ করে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে, এটা প্রত্যাশা করা বোধহয় কিছুটা অবাস্তব। সরকারের কাছে অনুরোধ থাকবে সব রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেন। সরকার এবং বিরোধী জোটের মধ্যে অর্থবহ সংলাপের মাধ্যমে সৃষ্ট অচলাবস্থা নিরসন হবে এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটা প্রত্যাশা সকলের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, রোববার বিকেল 3:30টায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে তালিকা দিয়েছেন রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন। নতুন সরকার যে ধরনের আকৃতির হয় সেরকমই হবে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। সব উপদেষ্টাই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এবং তার পরপরই কয়েকজন ব্যক্তি উপদেষ্টা হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে। নতুন ক্যাবিনেটে আগের ক্যাবিনেটের কেউ কেউ থাকবেন, আর কেউ কেউ নতুনও থাকবেন। তারপরে প্রধানমন্ত্রীর নিয়োগের প্রজ্ঞাপন হবে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন হবে, তারপর আরেকটি প্রজ্ঞাপন হবে দপ্তর বন্টনের। আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সমস্ত উৎকণ্ঠা এবং কৌতূহলের অবসান ঘটবে। 12 জানুয়ারি যে সরকার গঠিত হবে তা হবে দেশের মানুষের প্রতিনিধিত্বহীন স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের সরকার, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে তিনি আরও বলেন, উদ্ভট, অভিনব ও হাস্যকর কায়দায় জাতীয় পার্টিকে কখনো বিরোধী দল, কখনো সরকারের অংশীদার হিসেবে দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান ফখরুল। বাংলাদেশের চলমান অচলাবস্থা বন্ধে সংলাপে বসতে প্রধান দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হুবহু একই বক্তব্য সমন্বিত আলাদা দুটি চিঠি পাঠিয়েছেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেস। অচলাবস্থা এবং সহিংসতা নিরসনে দুই পক্ষকেই তাগিদ দিয়েছেন তিনি। আগের মতো করেই বাংলাদেশের জনগণের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পছন্দের নেতৃত্ব বাছাইয়ের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মেনেন্ডেস। বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নির্বাচন ঘিরে সহিংসতা সহ চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে দুটি কর্মসূচিতে ভবিষ্যতে আংশিক ব্রিটিশ আর্থিক সহায়তা হারাতে পারে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের মুখপাত্র ওয়ারেন ডালির বরাতে শুক্রবার এই আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকা। বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংশ্লিষ্ট দুটি কর্মসূচিতে 5.5 কোটি পাউন্ডের বেশি আর্থিক সহায়তা দেয় যুক্তরাজ্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে গতিশীল করা এবং আর্থিক বাজেট ও সরকারি নিরীক্ষাজনিত ঘাটতি দূর করার জন্যই এ দুই প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হয়। তবে